অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপার পিসি সুদীপাকে বলছে, দিদিমণি এই বাক্সতে একটা কৌটো ছিল, আর কৌটোতে তোমার সেই সোনার চেনটা ছিল নগের সহ, সেটা কই? তখন সুদীপা বলে, আমি ওটা বিক্রি করে দিয়েছি। তখন সুদীপার পিসি বলে, দিদিমণি গো, তুমি এটা কী করেছো? ওটা তোমার মা বাবার শেষ ছিল, তুমি ওটা বিক্রি করে দিয়েছো? তখন সুদীপা বলে যে, পিসি আমার বাবা নেই তো, তাহলে আমি ওই শেষ চিহ্নটা রেখে বা কী করবো? আর আমার মা বাবার শেষ চিহ্নটা দিয়ে যদি একজনকে আমি সুস্থ করে তুলতে পারি, তাহলে আমি কেন করবো না বলো? আর এইসব কথাগুলো বলে যখন, তখন আদিত্য এসে দরজার পাশ থেকে সব শুনে ফেলেন। তখন সুদীপা বলে, তুমি চিন্তা করো না, আমি যদি ওনাকে ভালো করে তুলি তাতে আমার শান্তি গো, আমার তাতে কোনো অসুবিধা হবে না, এসব কথা বলে। তখন সুদীপা কাছে আদিত্য আসে তরকারি নিয়ে, তখন বলে আচ্ছা ঠিক আছে। তখন আদিত্য ওখানে দাঁড়িয়ে ভাবে যে একটা অচেনা রাস্তার মেয়ের জন্য ও নিজের সোনার চেনটাও বিক্রি করে দিল, দুবারও ভাবলো না। যাকে আমি কেন ওর জন্য অত কিছু ভাবছি, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে আদিত্যর বাড়িতে সবাই বসে খাওয়া দাওয়া করছে, আর সেখানে আদিত্যর মা ভাত নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না। তখন আদিত্যর বড় মা বলে, কী হয়েছে, তুমি খাচ্ছ না কেন? তখন চুপচাপ বসে থাকে। তখন আদিত্যর বাবা বলে, তুমি সব বাদ দাও তো বড় বৌদি, তুমি সবার জন্য ভেবে যাও, তোমার জন্য কে ভাবে বলো? তখন আদিত্যর বড় মা বলে, তুমি চুপ করো, যাকে জিজ্ঞেস করে তাকে উত্তরটা দিতে দাও না, তুমি কেন বলছো? ওর মুখ নেই? তখন বারবার করে জিজ্ঞেস করায়। তখন আদিত্যর মা বলে, না গো, আমার খিদে নেখো। তখন আদিত্যর বড় মা বলে, মিথ্যে বলছো না, যেটা সত্যি সেটাই বলো। তখন আদিত্যর মা কান্না করে বলে, তুমি বলো দিদি, ছেলে মেয়েগুলো কোথায় কী খাচ্ছে কী খাচ্ছে না, আমি কী করে খেতে পারি, আমার গলা দিয়ে কী করে খাবার নামতে পারে, এইসব কথা বলে। তখন বলে, ও এটাই? তখন ওর স্বামী বলে, ও তুমি জানো না ওরা কি খাচ্ছে না খাচ্ছে? ওরা খুব ভালো আছে, ওরা ওখানে পিকনিক করছে, পিকনিক, ওরা বনভোজ করছে, আমি সেটা খুব ভালো করে জানি। অন্যদিকে দেখা যায় সুদীপা রান্না করছে, আর তখন রূপা বলছে, আমার মা সুন্দর রান্না করতে পারে, আমার মায়ের হাতে রান্না খেয়ে দেখো, তাহলে বুঝবে কত সুন্দর করে রান্না করে। তখন সুদীপা রান্না করে, আর আদিত্য দাঁড়িয়ে আলুগুলা সুদীপাকে কেটে দেয়, একটু হেল্প করে। তখন সুদীপা রান্নাটা সারা হয়ে গেলে আদিত্য রান্নাটা নামাতে গেলে হাতটা পুড়ে যায়। তখন সুদীপা বলে, আপনি কী যে করুন, ন্যাকড়া না নিয়ে আপনি খাবারটা নামাতেছেন, তাই বলে হাতটা নিয়ে জলে ডুবিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় যে চঞ্চলি বলে যে কী যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। আর বড় মা যেটা করে ভালোই হয়েছে ওদের জন্য, ওদের বড় মার অজান্তে ওদের হানিমুনটা তো হয়ে যাচ্ছে, কিন্তু একটা খারাপ লেগেছে, বড় বৌদির আর দাদা ভাইয়ের কিন্তু হানিমুনটা হলো না কো, ওটা যে কবে হানিমুন করতে যাবে এসব কথা বলে। তখন ওখানে অভ্র থাকায় অভ্র রাগ হয়ে যায়, তখন অভ্র সেখান থেকে উঠে চলে যায়। তখন আদিত্য বড় মা বলে যে, তুমি চুপ করো তো, তুমি চুপ করবে, কোথায় কি বলতে হয় তুমি জানো না কো? তখন চঞ্চলে আবার কিছু বলতে গেলে আদিত্যর বাবা চিৎকার করে ওঠে, এই মেয়ে তুমি চুপ করবে, একদম ভালো লাগে না, আজে বাজে কথা কেন বলছো তুমি? বলে সবাই এক এক করে সেখান থেকে উঠে চলে যায়। তখন চঞ্চলের বড় বলে, তুমি এসব কী বলছো এখানকার, তুমি জানো না আমাদের টাকা পয়সা দরকার আছে তা? তখন চঞ্চলি বলে, কেন, তুমি কি বাড়ির ছেলে না, তোমার প্রাপ্য তুমি নেবে? তখন ও বলে, তুমি তো জানো আমার বাবা কবে এখান থেকে টাকা পয়সা সব চুকিয়ে এখান থেকে চলে গেছে, আমার টাকা প্রয়োজন, তাই আমরা এখানে এসেছি, তুমি একটু চুপ করে থাকো। তখন চঞ্চলি বলে, তুমি চুপ করো, তুমি বুঝতে পারছো না, আমাকে বিয়ে করে তুমি সব থেকে ভালো আছো, খুশি আছো, ওরা কোথাকার কে তা কে জানে, এসব কথা বলে। অন্যদিকে দেখা যায় যে সুদীপা রান্না করে খাওয়া দাওয়া করা হয়ে যায়। তখন রূপা বলল, দেখলে তো আমার মায়ের হাতে রান্না খেলে তো, কেমন সুন্দর রান্না খেতে? তখন ওখানে আদিত্য বলে, হ্যাঁ খুব সুন্দর, তাহলে আপনারা ঘুমান, আমি তাহলে যাই। তো ঠিক আছে, আপনি জানতে বলে আদিত্য সেখান থেকে চলে গেলে সুদীপা তখন রূপাকে নিয়ে গিয়ে শুয়ে দেয়, আর রূপা এক পাশে এসে তখন শুয়ে পড়ে, আর সুদীপা ঘুমানোর চেষ্টা করে। তখন রূপা উঠে ওর মাথায় হাত বুলে দেয়, মাথায় হাত বোলায় আর ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তখন সুদীপা বলে, কেন আমার এত মনে হচ্ছে আমার মা আমার কাছে আছে? তখন রূপা একটা গান করে, আর গানটা শুনতে শুনতে সুদীপা বলে, মনে হচ্ছে এই গানটা যেন আমি অনেক বছর ধরে চিনি, কেন এত গানটাতে আমাকে টান দিচ্ছে? অন্যদিকে পরমারও এই কথাটাই মনে হচ্ছে যে এই গানটা যেন আমি অনেক দিনকার চেনা, আমার গানটাতে যেন খুব টানছে, আমার ওখানে যেতে খুব ইচ্ছা করছে। তখন পরমা ওখান থেকে নেমে চলে যেতে যায়। তখন অভ্র সেটা দেখেন, আর অভ্র তখন পিছু পিছু যায়, আর অভ্র বলে যে, কী ব্যাপার, পরমা এত রাত্রে কোথায় যাচ্ছে? তখন পরমা গেটের দরজা খুলে যেতে গেলে চঞ্চলি দেখে পেলেন, আর তখন বলে, হ্যাঁ এবার আমি যাব, প্রমাণসহ এবার নিয়ে আসবো। তখন পরমা চলে যায় রূপার কাছে, আর ওখানে গিয়ে বলে, তখন রূপা বলে, কী হয়েছে মা, তোমার কষ্ট হচ্ছে? তখন বলেন, না মানে আপনি এই গানটা করছিলেন, এ বলতে সেখানে অভ্র এসে চলে আসে, আর অভ্র এসে বলে, তুমি এখানে কি করছো, কেনই বা এখানে তুমি এসেছো? তখন পরমা অবাক হয়ে যায়।
তখন সুদীপা এবং আদিত্য সবাই ঘুম থেকে জেগে যায় আর সবাই সেখানে চলে আসে। তখন অভ্র বলে, ছি, আমার লজ্জা লাগছে, তুমি আবার এখানে চলে এসেছো। তখন পরমা বলে, না অভ্র, তুমি বিশ্বাস করো, আমার ওই গানটা শুনে আমি এসেছি, এসব কথা বলে। তখন বলে যে, তুমি গানটা শুনে এসেছো? তো হ্যাঁ, বিশ্বাস করো একবার। তখন আদিত্য সেখানে আসে, আর আদিত্য গিয়ে তখন পরমাকে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি চাও বলো তো? আমাদের আর এসব ভালো লাগছে না। আমি চাইলে এ বাড়ি থেকে চলে যেতে পারতাম, কিন্তু যে বাবা আমাকে দিব্যি দিয়েছে বলে আমি চলে যেতে পারলাম না, নাহলে আমার এই ঝামেলা অশান্তি একদম ভালো লাগছে না। তখন অভ্র বলে যে, আমার লজ্জা লাগছে যে এত রাত্রে তুমি চলে এসেছো এই ঘরে উঠে, এসব বলে। তখন সুদীপা বলে, পরমা তুমি কেন এখানকার এসেছো? কিসের জন্য বলো, কোনো দরকার আছে? তখন পরমা বলে, না আমার সেরকম দরকার নেই, আমার গানটা শুনে আমি এখানকার এসেছি, এসব বলে। তখন পরমা আবারও বলে, আমাকে বিশ্বাস করো তোমরা, আমি আদিত্যর জন্য আসিনি, কিন্তু আমি কিন্তু গানটার জন্যই এসেছি। তখন বলে, তাই নাকি, তুমি গানটার জন্য এসেছো? তখন অভ্র আদিত্যের দিকে তাকায়। তখন আদিত্য অভ্রকে বলে, আমার এখানে কি দোষ যে আমাদেরকে তুই ভাবে তাকাচ্ছিস? তখন অভ্র হাত নাড়ায় আর বলে, ঠিক আছে। তখন অভ্র রূপার কাছে যায়, বলে, সুদীপা এই মেয়েটাকে নিয়ে এসেছে, আর তুমি এই মেয়েটাকে টাকা দিয়ে, তোমার বাবা তুমি টাকা দিয়ে দায়মুক্ত হতে চেয়েছিলে, আর তুমি বলছো কিনা যে তুমি এই মেয়েটার কাছে এসেছো, এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে, এসব কথা বলে। তখন বলে, হ্যাঁ আমি তার জন্যই এসেছি, গানটা শুনে বিশ্বাস করবো না করবো আমি কিছু জানি না। এই বলে পরমা ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন পরমা ওখানে ওর মা সবাই মিলে বকাবকি করলে রূপা সেখানকার আসে আর বলে, তোমরা কেন বকাবকি করছো মেয়েটাকে? হয়তো মেয়েটা আমার কাছে এসেছে, তোমার খুব কষ্ট হচ্ছে মা, তোমাকে সবাই বকছে, চলো আমার কাছে চলো, বলে সেখানে নিয়ে গিয়ে বসায়। আর বসালে বলে, তুমি আমার গান শুনতে এসেছিলে তো? হ্যাঁ। তখন ওকে আদর করতে করতে গান শোনায়, আর গান শুনতে শুনতে পরমা রূপাকে জড়িয়ে ধরে। তখন জড়িয়ে ধরতে ধরতে পরমার কি খারাপ লাগলে সেখান থেকে ছুটে চলে যায়। আর যখন ছুটে চলে যায় তখন সবাই ওখানে দাঁড়িয়ে থাকে। তখন চঞ্চলীও ওখান থেকে পালিয়ে যায়। তখন সুদীপা বলে ও দাদাকে, দাদা একটা কথা বলি, আমার মনে হচ্ছিলো পরমার চোখ দেখে যে পরমা সত্যি কথাই বলছিল। তুমি যদি বিশ্বাসই না করতে পারবে পরমাকে, তাহলে তুমি একটা সম্পর্ক কী করে রাখবে? তাহলে সম্পর্ক তুমি নষ্ট করে দেওয়া বা ভেঙে ফেলাই ভালো। একটা কথা বলি, কাউকে যদি তুমি ভালোবাসো অবশ্যই সেও তোমাকে ভালোবাসবে, পাবাই সে ভালোবাসা, কিন্তু তুমি ওকে অবিশ্বাস করো না। তুমি একবার ওকে ভালোবেসে দেখো, দেখবে ও তোমাকে ঠিক ভালোবাসবে। আর বিশ্বাসের প্রতি সবথেকে নির্ভরযোগ্য থাকে। তুমি ভালোবাসবে, বিশ্বাস করবে, ও তোমাকে ঠিক তার রিটার্ন গিফট ফেরত দেবে। এসব বলে সুদীপা অভ্রকে বোঝায়। তখন অভ্র বলে, বলে অভ্র সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে পরমা কান্না করতে করতে বাড়ির বাইরে গিয়ে বসে বসে কান্না করে, আর চঞ্চলী সেখানে দাঁড়িয়ে থাকে। তখন বলে, ও তো আসছে, আমাকে এখান থেকে পালাতে হবে। আর ও আসলে বা কী হবে, আমার কাছে তো সব প্রমাণ আছে, আমি তো প্রমাণ নিয়ে এখন কথা বলবো, আমাকে কিছু বললে সবাইকে সব কিছু দেখে দেবো। তখন পরমা সেখানে আসতে গেলে সেখান থেকে চঞ্চলী দৌড়ে পালিয়ে যায়, আর পরমা এসে ওখানে হাওমাও করে কাঁদতে শুরু করে দেয়। তখন অভ্র সেখানকার আসে আর এসে বলে, পরমা। তখন পরমা অভ্রর দিকে তাকিয়ে থাকে। তখন অভ্র বলে, আমি তোমাকে এবারকার মতন বিশ্বাস করলাম, আমি তোমার কথাটা বিশ্বাস করতে চাই। আর একটা কথা বলি, আমি তোমার বিশ্বাসে মর্যাদা দিতে চাই, কিন্তু হ্যাঁ দেখো, এবারকার মতো যেন আর একবার তুমি ভুল করে ফেলো না। তখন পরমা সেখানে কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে আর বলে, হ্যাঁ তোমার সব বিশ্বাস আমি করতে পারবো কিনা জানি না, কিন্তু এবার বিশ্বাস করলাম। এসব কথা বলে সেখান থেকে অভ্র ওখান থেকে চলে যায়। আর পরমা ওখানকার চুপচাপ বসেই থাকে। আর তখন পরমা বলে, আমি এখন কি করব? আমাকে সবাই সবসময় ভুল বুঝছে, কিন্তু আমি তো ভুল বুঝতে চাই না, এসব বলে। পরের দিন সকালে দেখা যায় যে সুদীপা রূপা ঘুম থেকে উঠে পড়েছে। তখন রূপাকে সুদীপা জলখাবার খাওয়াচ্ছে। তখন বলছে, আর তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি ওষুধ খেতে হবে। তখন সেখানে আদিত্য আসে তাড়াহুড়া করে আর বলে, নিন আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। তখন সুদীপা বলে, খাবার নিয়ে এসেছেন তো? হ্যাঁ। কোথায় থেকে? তা বলে। তখন বলে, আপনি নিজে হাতে তৈরি করে সব খাবার নিয়েছিলেন? তখন বলে, না আমি নিজে হাতে নিয়ে আসিনি, আমি এই পাড়ার দোকান থেকে একটা খাবার কিনে নিয়ে এসেছি। আপনার তো কলেজ আছে, তা আপনি তাড়াতাড়ি করে খাইয়ে দিবেন, আর আপনি নিজে তাড়াতাড়ি করে খেয়ে নেবেন, দিয়ে আপনাকে আমি রেখে আসবো। তখন সুদীপা বলে, এসবের দরকার নাই, তাছাড়া আপনার তো কাজ আছে। তখন আদিত্য বলে, সেটা আপনাকে ভাবতে হবে না, এটাও আমার কাজ। তখন সুদীপা বলে যে, না মানে বলছি। তখন আদিত্য বলে যে, আপনি এত কথা কেন বলুন, আপনাকে বলতে পারবেন যে আপনি কিসের জন্য এত কথা বলছেন? তখন ওর পিসিমণি দাঁড়িয়ে থাকে আর বলে, এই মেয়েটা না একটু বেশি বাড়াবাড়ি করে, যেখানে জামাই নিজেই রেখে আসতে বলবে যে, আর সেখানে গেলে ও এইসব কথা বলছে, আমাকে কিছু একটা করতে হবে। তখন ভিতরে আসে আর বলে
দিদিমণি তুমি তো রেডি হয়ে গেছো, তাহলে তোমরা বেরিয়ে পড়ো, আমি ওষুধ টষুধ সব খাবার টাবার খাইয়ে দেবো, কিন্তু তার আগে আমাকে একটু ওষুধটা বুঝিয়ে দাও। তখন আদিত্য বলে হ্যাঁ ওষুধটা বুঝিয়ে দেন, আমি বাইরে অপেক্ষা করছি। আর হ্যাঁ ব্রেকফাস্ট সেরে কিন্তু আসবেন, এমনি এমনি কিন্তু আসবেন না। অন্যদিকে দেখা যায় যে আদিত্য সুদীপাকে নিয়ে কলেজে চলে গেছে, আর সেখানে গিয়ে নামিয়ে দেয়। তখন সুদীপা বলে থ্যাংক ইউ। তখন আদিত্য বলে কেন থ্যাংক ইউ বলছেন? তখন বলে না বলাটা ভুল হচ্ছে, আপনি তো বহুত কাজই করেছেন আমার জন্য, বারবার থ্যাংক ইউ কথাটা বললে শুনতে ভালো লাগে না। তখন বলে সরি। বলছে এই তো আমি এইসব কথাগুলো পছন্দ করি না, নো সরি নো থ্যাংক ইউ। তখন সুদীপা বলে আমাদের মধ্যে তো সেরকম সম্পর্ক নেই। তখন আদিত্য গাড়ি থেকে দাঁড়ায় আর হেলমেটটা খোলার জন্যে তার দিকে এগিয়ে যায়। তখন সুদীপা অন্য কিছু ভাবে, আর যখন হেলমেটটা খুলে নেয় তখন ভাবে ছি আমি একটু আগে যেন কি একটা ভাবতে লাগছিল। ঠিক তখনই একটা ছেলে গাড়ি থেকে নামে আর সুদীপাকে দেখে, আর সুদীপার দিকে হা করে তাকিয়ে থাকে আর বলে কি দারুণ অপূর্ব, যেন হ্যাঁ একটা মনের মতো একটা মেয়ে, এসব বলে ভাবতে থাকে। আর সুদীপা আর আদিত্য অন্যদিকে কথা